শিক্ষামন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমেই আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়গণ যেই প্রস্তাবগুলো দিয়েছেন সেগুলোর জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। আমি একটি একটি করে যে উত্থাপিত বিষয়গুলো সেগুলো এই মহান সংসদে একটু ব্যাখ্যা করতে চাই। প্রথমেই এনটিআরসি নিয়ে একটি প্রস্তাবনা, এনটিআরসি নিয়ে একটি আলোচনা এখানে এসেছে, যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি। সেটা একটি আইন দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান। মাননীয় স্পিকার, আমাদের মহামান্য উচ্চ আদালত থেকে একটি সুনির্দিষ্ট রায়ের প্রেক্ষিতে এনটিআরসি এর মাধ্যমে সারা বাংলাদেশে বিদ্যালয়সমূহের চাহিদার ভিত্তিতে শিক্ষক সেখানে সুপারিশ করা হয়ে থাকে, শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়ে থাকে এবং নিয়োগটা সেটা দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এটি একটি সমস্যা ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি, যেহেতু উচ্চ আদালতের নির্দেশে ছিল যে প্রতিটি পদ যখন খালি হবে বা সেটা যখন চাহিদা দেওয়া হবে, সেখানে সারা বাংলাদেশ থেকে সকল ইন্ডেক্সধারী শিক্ষার্থী সেখানে আবেদন করতে পারবে। যার ফলে যেটা হচ্ছে যে মাননীয় সদস্য যে কথাটি বলেছেন যে রংপুরের যিনি শিক্ষক তিনি বান্দরবনে গিয়েও সেটা আবেদন করতে পারছেন এবং চাকরি পাওয়ার পরে দেখা যাচ্ছে অনেকেই সেখানে যোগদান করছেন না। তারপরও আমরা এই বিগত 6 মাসে প্রায় 99,000 শিক্ষককে এনটিআরসি এর মাধ্যমে আমাদের বিদ্যালয়গুলোতে যেই এমপিওর পদে শূন্য পদগুলো ছিল সেখানে কিন্তু আমরা নিয়োগ দিতে পেরেছি এই 6 মাসের মধ্যেই। আমরা এই যে একটি বাধা আছে, আইনি বাধা বলাই যেতে পারে, কারণ যেহেতু উচ্চ আদালতের নির্দেশে সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয়, 10 পয়েন্ট একটা নির্দেশনা ছিল, সেটাকে কিভাবে নিরসন করা যায় আইন সংশোধনের মাধ্যমে সেই বিষয়টা ইতিমধ্যে আমরা দেখছি এবং আমরা চেষ্টা করব সেই বিষয়টা নিরসন করার জন্য। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য একজন বলেছেন যে গবেষণার বাজেটের কথা। গবেষণার বাজেটের আজকের যেই অবস্থা এবং গবেষণা খাতে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী 1996 সালে সরকার গঠনের পর থেকেই একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহ প্রতিষ্ঠা করা এবং গবেষণা খাতে সর্বপ্রথম সরকারি যেই বাজেট বরাদ্দ সেটা দেওয়া শুরু করেছিলেন এবং যার ফলে আমরা কিন্তু এর সরাসরি অনেক উপকার দেখেছি। কৃষি উৎপাদন থেকে শুরু করে অনেক সময় যথাযথভাবে খরচের ক্ষেত্রে সেই অর্থটা রয়ে যায়। মাননীয় স্পিকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সমস্ত কলেজগুলো আছে সেই কলেজগুলোতে গভর্নিং বডিতে আমাদের মাননীয় সংসদ সদস্যগণের গভর্নিং বডির সভাপতি হওয়ার বিষয়ে সেখানে যেহেতু আমাদের উচ্চ আদালত থেকে একটি রায় এসেছিল এবং সেটি আমাদের দীর্ঘদিন ধরে সেই রায়ের আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেখানে গভর্নিং বডিতে সরাসরি সংসদ সদস্যদেরকে সভাপতি করা হচ্ছে না। আমরা আপিলের ডিভিশনে সেটি আপিল করার জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছি। এই সংসদের যেই চাহিদা, সংসদ সদস্যগণদের যে মতামত, সেটার ভিত্তিতে অবশ্যই আমরা সেটা সর্বোচ্চ আদালতে সেটার জন্য আমরা মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সাথে ইতিমধ্যে আলোচনা করেছি এবং মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে সেটা সর্বোচ্চ আদালত থেকে নিষ্পন্ন করতে হবে। আমরা ইতিমধ্যে সে বিষয়ে লিভ আবেদন আমরা কিন্তু করেছি মাননীয় স্পিকার। আর আমাদের কুড়িগ্রামের মাননীয় সংসদ সদস্য তার এলাকার ভবন নিয়ে বলেছেন। মাননীয় স্পিকার, ভবনের বিষয়ে যদি বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত সমগ্র বাংলাদেশে 2009 থেকে এই সময়ের মধ্যেই 21,732টি ভবন আমরা সরাসরি বিদ্যালয়গুলোর জন্য এই সময়ের মধ্যে সেটা তৈরি করতে পেরেছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে। আমাদের 9 সাল থেকে এখন পর্যন্ত 48,000 কোটি টাকা দিয়ে আমরা কিন্তু এই ভবনগুলো তৈরি করেছি। মানে স্পিকার, আমাদের আর্থিক বরাদ্দের বিষয়ে বলা হয়, এটা প্রায় সময় দেখা যায় অনেক আলোচক সমালোচকেরা নানানভাবে সেখানে অবতারণা করেন এবং নানানভাবে যুক্তিবিহীন অনেক সমালোচনারও অবতারণা করেন। আমাদের এই বাজেটে এই বছর আমরা যদি শুধুমাত্র আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, আমাদের কারিগরি ও মাদ্রাসা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ যদি দেখি, সব 3টি বিভাগ মিলিয়ে 2টি মন্ত্রণালয় এবং 3টি বিভাগ মিলিয়েই শুধুমাত্র শিক্ষার জন্যই 97,000 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে এই বাজেটে। আর মাননীয় স্পিকার, বাংলাদেশের বাজেট 2006 সালে ছিল, সমগ্র বাংলাদেশের বাজেট ছিল 64,000 কোটি টাকা।
সমগ্র বাংলাদেশের বাজেটের সাথে তুলনা করতে গেলে শুধুমাত্র শিক্ষার এই 3টি বিভাগের মধ্যেই যে প্রস্তাবিত 97,000 কোটি টাকা, সেটা দেখলেই বোঝা যায় আজকে বাংলাদেশ কোথায় এসে পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বাংলাদেশের বাজেটের দ্বিগুণ প্রায় আমরা এখানে শিক্ষার জন্য ব্যয় করতে পারছি। তো সুতরাং যারা বলছেন যে জিডিপির সাথে তুলনামূলক যে বরাদ্দ, আমাদের কিন্তু শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে যে শিক্ষা কার্যক্রমগুলো এবং গবেষণা কার্যক্রমগুলো হয় তা কিন্তু নয়। 22টি মন্ত্রণালয় কিন্তু এখানে সাথে সংযুক্ত এবং সেগুলো কিন্তু এই হিসাবে আসেনি। এবং আমরা মনে করি শিক্ষার জন্য বরাদ্দকৃত যে অর্থ সেটা যথাযথ। শুধুমাত্র অর্থ বরাদ্দ করলে হবে না, আমাদের সেই অর্থের যথাযথ সংস্থান এবং সেটা আমাদের যে ব্যবহার অর্থটা সেটা যথাযথভাবে বাস্তবায়ন করার প্রকল্পগুলো, সেগুলো কিন্তু আমাদের কাজ চলমান আছে। আপনি জানেন মাননীয় স্পিকার, আমাদের কোভিডের কারণে, কোভিড মহামারীর সময়ে কিন্তু নানান ধরনের প্রকল্পসমূহের কাজে কিছুটা ধীরগতি এসেছিল এবং সেখানে কিছু চ্যালেঞ্জও সৃষ্টি হয়।